গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে সম্মত হামাস। ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ফুঁসছে বিশ্ব, দেশে দেশে বিক্ষোভ। সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। জাপোরিজিয়ায় হামলা নিয়ে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি দোষারোপ। বিদ্যুৎ বিচ্ছিন্নের দায় মস্কোর ঘাড়ে চাপালো কিয়েভ। কড়া জবাবের হুঁশিয়ারি পুতিনের। ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ওড়া নিয়ে উত্তেজনা। নৌকায় ফের মার্কিন হামলা, নিহত ৪। মাদক পাচারকারী চক্রকে টার্গেট করার দাবি হোয়াইট হাউসের। এবং আবারও ভারত পাকিস্তান উত্তেজনা। সীমান্তবর্তী সার ক্রিক জলপথে সামরিক অবকাঠামো তৈরির উদ্যোগে ক্ষুব্ধ দিল্লি। ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। এদিকে হামাস যুদ্ধ বন্ধে রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। অবশেষে গাজা যুদ্ধবন্ধে আসার আলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয়। একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামাস। হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের ২০ দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে, পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরেই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছে। মার্কিন পরিকল্পনায় হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। কাতার, মিশর, তুরস্ক, ফ্রান্স, জার্মানির সরকার প্রধান ছাড়াও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। এর আগে উপত্যকাটি থেকে একের পর এক হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। খান ইউনিস, গাজা সিটি সহ সব মিলিয়ে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ৪ ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। অন্যদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দেশটি। যদিও আটকদের ফেরত পাঠানোর পদক্ষেপকে ভুল আখ্যা দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। এদিকে ফ্লোটিলা আটকের ঘটনায় বিভিন্ন দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজ ও এর আরোহীদের আটক করে কেটজিওট কারাগারে নিয়ে যান ইসরায়েলি সেনারা। তাদের অভিযোগ, তেল আবিবের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল তারা। এবার একে একে এই মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ধাপে ৪ ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্রুততার সঙ্গে বাকিদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আটকরা সুস্থ এবং নিরাপদে আছেন। তবে ফ্লোটিলা দাবি করছে, নৌকা আটকানোর সময় অনেক কর্মীকে ওয়াটার ক্যানন দিয়ে আঘাত করা হয়। ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। আটকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ছবি প্রকাশ করা হয়, তবে তার বর্তমান অবস্থা বিস্তারিত প্রকাশ করা হয়নি।
টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী অ্যাশদোদ বন্দরে হাজির হয়ে গ্লোবাল ফ্লোটিলায় থাকা মানবাধিকার কর্মীদের কটূক্তি করেন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাকে কিরচিয়ট কারাগারেও উপস্থিত হতে দেখা যায়। এক্সের এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু কর্মীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে ভুল করছেন। তার দাবি, তাদেরকে কয়েক মাস কারারুদ্ধ করে রাখা উচিত ছিল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজামুখী ফ্লোটিলা নৌবহরে অংশ নেয়া বাংলাদেশি অধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 1:45 দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে তিনি আরও বলেন, বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। তারেক রহমান আরও বলেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। ফ্লোটিলা নৌবহরে কনসাইন্স নামের একটি জাহাজে রয়েছেন শহীদুল আলম। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। স্পেনের মাদ্রিদে ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন শত শত মানুষ। এ সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আটকের তীব্র নিন্দা জানান তারা। এদিকে তিউনিশিয়ায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে মেক্সিকো ও কলম্বিয়া। শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন। আটক কর্মীদের ক্ষতি না করার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। স্পেনের রাজধানী মাদ্রিদে জড়ো হন শত শত মানুষ। ব্যানার প্ল্যাকার্ড হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের মুক্তির দাবি জানান তারা। পাশাপাশি আটক ব্রাজিলিয়ান কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীরা বলেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে পুলিশ। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এদিকে স্পেনের বার্সেলোনায় দোকানপাট ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালায় বিক্ষুব্ধরা। একই দিন তিউনিশিয়ায় মার্কিন দূতাবাস ঘেরাও করে বিক্ষোভ করে শত শত আন্দোলনকারী। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয় পরিস্থিতি। আমরা এখানে এসেছি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের সঙ্গে সংহতি জানাতে। আন্তর্জাতিক জলসীমায় তাদের অপহরণ করে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। বিক্ষোভ হয়েছে গ্রিসের এথেন্স শহরেও। ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয়ে গাজামুখী নৌযান আটকের প্রতিবাদ ও কয়েকশো অধিকার কর্মীর মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। আমরা চাই সব কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। ফিলিস্তিন রাষ্ট্রকে 1967 সালের সীমান্তে স্বীকৃতি দিতে হবে এবং ইসরায়েলের সঙ্গে সব সহযোগিতা বন্ধ করতে হবে। ফ্রান্সের প্যারিসের রিপাবলিক স্কয়ারে জড়ো হয়ে গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান শত শত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। গাজামুখী ত্রাণবাহী নৌবহর আটকের তীব্র নিন্দা জানান তারা। একই দিন ইতালির রোমের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। বিক্ষোভের পাশাপাশি ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন। এদিকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া ও রিও ডি জেনেরোতে রাস্তায় নেমে বিক্ষোভ করে হাজারো মানুষ। আটক ব্রাজিলিয়ান কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তারা। তারা বলেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। ইসরায়েলি কনসুলেটের সামনে জড়ো হয়ে শহরের প্রধান সড়কের যান চলাচল বন্ধ করে দেন। আন্দোলনকারীদের মতে এটি গাজার চলমান গণহত্যা ও ফ্লোটিলা আটকানোর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইউক্রেন ও রাশিয়া। কিয়েভ বলছে রাশিয়ায় হামলা করে বিদ্যুৎ কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, আর মস্কো বলছে ইউক্রেন হামলা করে তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই খেলা খুবই বিপজ্জনক। পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। ইউক্রেনের খার্কিভ ও পোলতাভা অঞ্চলের নাফতগাজের গ্যাস উৎপাদন সুবিধা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রের অর্ধেক প্রতিহত করা হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ হামলায় সীমান্তবর্তী সুমি ও চেরনিহিভ অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও প্রায় 3 লাখ গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে। এ ধরনের হামলা শীতকালে তাপ সরবরাহ ও বিদ্যুৎ নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্র। জরুরি ডিজেল জেনারেটর দিয়ে আপাতত কাজ চালানো গেলেও দীর্ঘমেয়াদে তা টেকসই নয়। রাশিয়ার দাবি, অভিযান চালিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নষ্ট করে দিয়েছে ইউক্রেন নিজেই। যদিও কিয়েভের পাল্টা অভিযোগ, ইউক্রেনের গ্রিড থেকে কেন্দ্রটিকে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। IAEA মহাপরিচালক রাফাল গ্রসি জানান, জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের বাইরে বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য বিস্তারিত আলোচনা চলছে। দীর্ঘ সময় ডিজেল জেনারেটরে শীতাতপ যন্ত্র চালালে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রযুক্তিগত ত্রুটি বা নাশকতার ঝুঁকি এখন অনেক বেশি। এদিকে ইউক্রেনের টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য মার্কিন সরবরাহের পরিকল্পনাও জটিলতার মুখোমুখি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দেন, এ ধরনের সরবরাহ নতুন করে সংঘাতকে উস্কে দেবে। এছাড়াও ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানকে বোকামি হিসেবে আখ্যা দেন তিনি। ড্যানিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রুশ যুদ্ধজাহাজ বারবার বাল্টিক ও উত্তর সাগর সংযোগকারী প্রণালীতে উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, তারা ড্যানিশ নৌবাহিনীর রিপোর্টকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কবলে ফিলিপিন্স। টাইফুনের আঘাতে লন্ডভন্ড উত্তর পশ্চিমাঞ্চল। বুলগেরিয়ার কৃষ্ণ সাগর উপকূলীয় শহরে ভয়াবহ বন্যায় অন্তত 3 জনের মৃত্যু। ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি ক্যারিবীয় সাগরে একটি নৌকায় মার্কিন সামরিক হামলায় 4 জন নিহত হয়েছেন। নৌকাটি মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই অভিযান চালানো হয়। তিনি বলেন, নৌকাটি বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছিল এবং এতে থাকা 4 জনই মাদক সন্ত্রাসী। যুক্তরাষ্ট্রের মাদক পাচার বন্ধ না হওয়া পর্যন্ত এমন অভিযান চলমান থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে হুঁশিয়ারি দেন হেগসেথ। এর আগে ভেনেজুয়েলা উপকূলের কাছে মার্কিন যুদ্ধবিমান উড়ে যাওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয়। উপকূল থেকে মাত্র 75 কিলোমিটার দূর দিয়ে 5টি মার্কিন F-35 যুদ্ধবিমান উড়ে যায় বলে দাবি করেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের এ ধরনের কর্মকাণ্ড উস্কানিমূলক এবং দেশটির নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। রণতরী মোতায়েন ঘিরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্ক সম্প্রতি উত্তাপ ছড়িয়েছে। এরই মধ্যে ভেনেজুয়েলা উপকূলের কাছে 5টি যুদ্ধবিমান উঠতে দেখা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সরকার এক বিবৃতিতে এ কথা জানায়। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেদ্রিনোর দাবি, দেশটির উপকূল থেকে মাত্র 75 কিলোমিটার দূরে মার্কিন F-35 যুদ্ধবিমান উঠতে দেখা গেছে। সেগুলো 400 নটিক্যাল মাইল গতিতে 35,000 ফুট উচ্চতা দিয়ে উঠছিল। ক্যারিবীয় সাগরের উত্তর দিকে ভেনেজুয়েলা উপকূলে অবস্থিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও যুদ্ধবিমানগুলো শনাক্ত হয়। এ ধরনের কর্মকাণ্ডকে উস্কানিমূলক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন পেদ্রিনো। যুদ্ধবিমান ওড়ার বিষয়টি এমন সময় সামনে এলো যখন ক্যারিবীয় উপকূলে বেশ কয়েকটি রণতরী মোতায়েন ঘিরে দুদেশের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। সম্প্রতি পুয়ের্তো রিকোর মার্কিন সামরিক ঘাঁটিতেও F-35 যুদ্ধবিমান অবতরণ করতে দেখা গেছে। মাদক নির্মূলের জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আগেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক পরিবহন সন্দেহে বেশ কয়েকটি নৌযানে হামলারও ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন হতাহত হন। মার্কিন রণতরী মোতায়েনের জেরে ভেনেজুয়েলা উপকূলে টহল বাড়ানোর পাশাপাশি সামরিক কর্মকাণ্ডও জোরদার করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নাসরিন রুমি, সময় সংবাদ। সীমান্তে সার ক্রিক জলপথের আশপাশে সামরিক অবকাঠামো নির্মাণ করছে পাকিস্তান। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওই অঞ্চলে পাকিস্তান কোনো আগ্রাসন দেখালে ইতিহাস ও ভূগোল বদলে দেওয়া হবে। অন্যদিকে ভারতীয় সেনাপ্রধান সতর্ক করে বলেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদে সমর্থন দেয়া বন্ধ করতে হবে। যদিও সার ক্রিক জলপথে সামরিক অবকাঠামো নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। বিশ্বের অন্যতম বিপজ্জনক ও বৈরী সীমান্ত ভারত পাকিস্তানের। দুই দেশের মধ্যে সীমান্তকে ঘিরে প্রায় উত্তেজনা দেখা দেয়। অপারেশন সিঁদুর নিয়ে এখনও প্রতিবেশী দেশ দুটির মধ্যে কথার লড়াই চলছে। এমন পরিস্থিতিতেই সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়, সার ক্রিক জলপথের আশেপাশে সামরিক স্থাপনা তৈরি করছে পাকিস্তান। সার ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। সার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বনগঙ্গা এবং উপনিবেশিক আমলে এক ব্রিটিশ কর্মকর্তার নামে এটি নামকরণ করা হয়েছিল।
সার্ক্রিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো তৈরির বিষয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লাহোরে পৌঁছানোর ক্ষমতা প্রদর্শন করেছিল, তাই পাকিস্তানের মনে রাখা উচিত করাচি পৌঁছানোর রাস্তা সার্ক্রিক দিয়েও যায়। ইসলামাবাদের প্রতি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাকিস্তান যদি আরও এলাকা দখলের চেষ্টা করে তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল বদলে দেবে। এদিকে শুক্রবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তবে দেশটিকে সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ করতে হবে। স্থানীয় সময় শুক্রবার রাজস্থানের একটি সেনা চৌকিতে গিয়ে একথা বলেন তিনি। বলেন, অপারেশন সিঁদুরে যে সংযম বজায় রাখা হয়েছিল এবার তা হবে না। ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ না করে তাহলে অভিযানের দ্বিতীয় ভাগ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। তবে সার্ক্রিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো নির্মাণের খবর এবং ভারতের হুঁশিয়ারির কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান সরকার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর। টানা 4 দিন ধরে চলা বিক্ষোভে 12 জন নিহত ও 2 শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এরই মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ইসলামাবাদ থেকে পাঠানো উচ্চ পর্যায়ের কমিটি বৈঠক করেছেন মুজাফফরাবাদের অধিকার আন্দোলনের নেতাদের সঙ্গে। শুক্রবারও আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। খাদ্য, বিদ্যুৎ ও অন্যান্য সেবায় ভর্তুকির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তানের আজাদ কাশ্মীর। স্থানীয় সময় বুধবার আন্দোলন ঠেকাতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। এতে প্রাণ হারান বেশ কয়েকজন, আহত হন 2 শতাধিক। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সোমবার থেকে শুরু হওয়া এ বিক্ষোভের 4র্থ দিনেও রাজধানী মুজাফফরাবাদে চলছে অবরোধ, ধর্মঘট আর যোগাযোগ বিচ্ছিন্নতা। ইন্টারনেট ব্ল্যাকআউট ও পরিবহন বন্ধ হওয়ায় স্থবির জনজীবন। সরকারি অফিস খোলা থাকলেও কর্মচারীরা গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা মোটরসাইকেল ভাড়া করে কাজে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে টানা সহিংসতা ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে ইসলামাবাদ থেকে পাঠানো উচ্চ পর্যায়ে সরকারি প্রতিনিধি দল বৈঠক করেন জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতাদের সঙ্গে। শুক্রবারও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে সরকারি নেতারা বলছেন, পাকিস্তানের শত্রুরা অস্থিরতার সুযোগ নিতে চাইছে, তাই সংলাপের মাধ্যমেই সমাধান জরুরি। মৌসুমী সাথী, সময়। মরক্কোয় জেনজি প্রজন্মের সরকার বিরোধী বিক্ষোভে 3 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রবাত ও অন্যান্য শহরে বিক্ষোভকারীরা ব্যাংক চালিয়ে দেয়, পাশাপাশি দোকান লুট ও যানবাহন ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। 1000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সমস্যা সমাধানে সংলাপে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন মরক্কোর প্রধানমন্ত্রী। দেশটিতে আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বরাত ও অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী বিক্ষোভ। বিভিন্ন ব্যাংকে অগ্নিসংযোগের পাশাপাশি দোকানপাটেও করা হয় লুটপাট। এই ঘটনায় আহত হন 3 শতাধিক, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। এরই মধ্যে 1000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সমস্যা সমাধানের জন্য সংলাপে প্রস্তুত বলে জানিয়েছেন মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আকনুচ। বলেন, দেশজুড়ে অস্থিরতা অব্যাহত থাকায় নতুন করে সামাজিক ও অর্থনৈতিক নীতি নেয়ার পরিকল্পনা করছে সরকার। এদিকে মরক্কোর প্রধানমন্ত্রীর সংলাপের আগ্রহ প্রকাশকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সরকারকে আইনের শাসন বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীল তদন্তের আহ্বান জানান তিনি। এ সময় বিক্ষোভকারীদের প্রতিও শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান। ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গেল 28 সেপ্টেম্বর থেকে রাবাতে বিক্ষোভ শুরু করেন জেনজিরা। দেশটির প্রধানমন্ত্রী আজিজ আকনৌচের পদত্যাগের দাবি করেন তারা। বিক্ষোভকারীরা জেনজি 212 নামের একটি যুব সংগঠনের মাধ্যমে টিকটক, ইনস্টাগ্রাম ও গেমিং অ্যাপ ডিসকর্ড ব্যবহার করে আন্দোলন সংগঠিত করছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আরও কঠিন হচ্ছে পর্তুগালের ভিসা প্রাপ্তি। সাংবিধানিক আদালতে প্রত্যাখ্যাতের পর আংশিক সংশোধন করে অনুমোদন পেল নতুন অভিবাসী আইন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি তেল পরিশোধনাগারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান শেভরনের মালিকানাধীন তেল পরিশোধনাগারে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও দমকল বাহিনী।
শেষ খবর পাওয়া পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে পুরো স্থাপনা। ভয়াবহ এই আগুনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় সমুদ্র সৈকত ও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে ১৯১১ সালে তৈরি করা হয় শেভরনের তেল পরিশোধনাগার। ভারতের মধ্যপ্রদেশে একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটে দুর্গাপূজা উৎসবে দেবীর প্রতিমা বিসর্জনের পথে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের ভেতর একজনের অবস্থা গুরুতর। নিহতদের দেহ উদ্ধার করে পান্ডনা শহরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি লিখেন, প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে আবারও টাইফুন আঘাত এনেছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে টাইফুন মাতমো। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পশ্চিমাঞ্চল। ভূমিধসের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন বাসিন্দারা। এদিকে গত মঙ্গলবার দেশটিতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। আহত হন ৫ শতাধিক মানুষ। গৃহহীন হয়ে এখনও খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ফিলিপিন্স। সুপার টাইফুন রাগাসার পর ঘূর্ণিঝড় বুয়ালয়ের দাপট ও ভূমিকম্পে লণ্ডভণ্ড দেশটিতে নতুন করে আঘাত এনেছে টাইফুন মাতমো। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে এটি আঘাত হানে। এ সময় দেশটির ইসাবেলা প্রদেশের উপকূলীয় ডাইনাপিক পৌর এলাকায় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ১৩০ কিলোমিটার। টাইফুনটি আঘাত এনেছে উত্তর পশ্চিমাঞ্চল ও পাহাড়ি প্রদেশগুলোতেও। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি এলাকার বাসিন্দারা আগেই নিরাপদ স্থানে সরে গেছেন। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলেদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করেছে স্থানীয় প্রশাসন। এদিকে ভূমিকম্পের আঘাতে ফিলিপিন্সে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধার কাজ। গৃহহীন হয়ে পার্ক, ফুটপাত ও খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে বসবাস করছেন অনেকে। আফটার শকের আশঙ্কায় কেউ কেউ বাড়িঘরে ফিরতেও ভয় পাচ্ছেন। এ ধরনের বিপর্যয় মেনে নেওয়া কঠিন। ঘরবাড়ির ক্ষতি তবু মেনে নেওয়া যায়, কিন্তু মা, শিশুসহ অনেক প্রতিবেশীর মৃত্যু কিভাবে মানব? জানি না কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হব। আমাদের থাকার মতো এখনো কোনো জায়গা নেই। প্রশাসন কোথায় পুনর্বাসন করবেন সেই অপেক্ষাতেই আছি। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে দেশটিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়ে বহু ভবন। অনেকেই ভবনের নিচে চাপা পড়েন। নাসরিন রুমি, সময় সংবাদ। বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি শহরে ভয়াবহ বন্যায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের সাধারণ বাসিন্দা ও ২ জন উদ্ধারকর্মী রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় অন্তত 10টি অগ্নি নির্বাপন ট্রাক মোতায়েন করা হয়েছে। এছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর 2টি নৌকা। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিও চিত্রে দেখা যায় তীব্র স্রোতে রাস্তায় গাড়ি ভেসে যাচ্ছে এবং ঘরবাড়ি ডুবে গেছে। আগামী ২৪ ঘন্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শীতের শুরুতেই ভয়াবহ তুষারপাতের কবলে বসনিয়া। বৃহস্পতিবার থেকে দেশটির বিভিন্ন জায়গায় তুষারপাত শুরু হয়। শুভ্র চাদরে ঢেকে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। কয়েক ঘন্টার মধ্যেই ৮ ইঞ্চি পর্যন্ত তুষার জমে যায়। তীব্র তুষারপাতের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। দেশটির ইতিহাসে এবারের গ্রীষ্মকালে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড গড়ে। আবার শীত শুরুর পরপরই তীব্র তুষারপাতে বিস্ময় প্রকাশ করেছে বসনিয়ার সাধারণ মানুষ। বছরের প্রথম তুষারপাত উপভোগ করতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন পর্যটকরা। আগামী কয়েকদিন ভারী তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস বসনিয়ার আবহাওয়া বিভাগের। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। সাংবিধানিক আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পর আংশিক সংশোধন করে নতুন অভিবাসী আইনের অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। ৩০ সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠ ডানপন্থী এমপিদের ভোটে পাশ হয় আইনটি। নতুন আইনে ভিসা প্রাপ্তি এবং পর্তুগালে বসবাসরতদের পরিবারকে নেওয়া আগের তুলনায় আরও কঠিন হয়েছে। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত।
30 সেপ্টেম্বর অভিবাসী আইন ঘিরে উত্তপ্ত হয় পর্তুগালের পার্লামেন্ট। জুলাইয়ে প্রথমে প্রেসিডেন্ট ও পরে সাংবিধানিক আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পর আংশিক সংশোধন করে আবারও পার্লামেন্টে তোলা হয় বিলটি। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ডানপন্থী আইন প্রণেতাদের ভোটে বা অভিবাসী আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন ডানপন্থী এমপিরা। আইনের নানা দিক তুলে ধরে দীর্ঘ বক্তব্য দেন ক্যাবিনেট মিনিস্টার অ্যান্তোনিও লেইতাও আমারাও। জানান সরকারের অভিবাসী নিয়ন্ত্রণ ও পরিকল্পনার অংশ হিসেবেই আনা হয়েছে নতুন আইন। দায়িত্বজ্ঞানহীন অভিবাসন নীতির সময় শেষ। আমাদের আরও পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রকে তার যথাযথ ভূমিকা পালন করতে হবে। পর্তুগালের সক্ষমতা অনুযায়ী অভিবাসন নিয়ন্ত্রণ করতে হবে। নতুন ফরেনার্স ল তার একটি পদক্ষেপ মাত্র। নতুন আইনে বাতিল করা হয়েছে প্রচলিত জব সার্চ ভিসা। এর বদলে চালু হচ্ছে হাই স্কিল ভিসা। ফ্যামিলি রিউনিফিকেশনের ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুন শর্ত। রেসিডেন্স কার্ড পাওয়ার পর বিবাহিত না থাকলে পরিবার আনার আগে অপেক্ষা করতে হবে 2 বছর, আর বিবাহিত হলে 1 বছর। তবে অপ্রাপ্তবয়স্ক সন্তান বা ডিপেন্ডেন্ট থাকলে তাৎক্ষণিকভাবেই আবেদন করতে পারবেন তারা। তবে পরিবারের সদস্য আনতে নিজের নামে আবাসন, নির্দিষ্ট আয়ের প্রমাণ সহ নানা কঠিন শর্ত পূরণ করতে হবে। 230 আইন প্রণেতার মধ্যে বিলটির পক্ষে ভোট দেন 160 জন এমপি। এখন কেবল রাষ্ট্রপতির অনুমোদনের পরই কার্যকর হবে নতুন অভিবাসন আইন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মালদ্বীপ সরকারের সাম্প্রতিক অভিযানে কালো তালিকাভুক্ত হয়ে দেশে ফিরতে হয়েছে 8,000-এর বেশি অভিবাসীকে, যাদের বড় অংশই বাংলাদেশি। ফেরত পাঠানো এই প্রবাসীরা আর কোনোভাবেই নতুন ভিসায় মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। নতুন কর্মসংস্থানের আশায় প্রতিনিয়ত মালদ্বীপে যাচ্ছেন অসংখ্য বাংলাদেশি। দালালদের কাছে 4 থেকে 5 লাখ টাকা গুনে তারা আসছেন ব্যক্তিগত বা কথিত ফ্রি ভিসা নিয়ে। এসব ভিসার বৈধতা সাধারণত কয়েক মাসের বেশি স্থায়ী হয় না। পরে বসবাসের অনুমতি বাতিল করে একই ভিসায় নতুন কর্মী নিয়োগ দেয় কিছু অসাধু প্রতিষ্ঠান। সাম্প্রতিক অভিযানে মালদ্বীপ সরকার এমন ভিসাদারি পুরনো ও নতুন মিলে 8,609 জনকে কালো তালিকাভুক্ত করে দেশে ফেরত পাঠিয়েছে। আটক আরও অনেকে ফিরতি ফ্লাইটের অপেক্ষায় আছেন, যাদের বেশিরভাগই বাংলাদেশি। স্থানীয় গণমাধ্যম জানায় শুধু গত মাসেই মালদ্বীপ সরকার 11,000-এরও বেশি ওয়ার্ক ভিসা ইস্যু করেছে, যার বড় অংশ ছিল বাংলাদেশিদের জন্য। কিন্তু দালাল চক্রের প্ররোচনায় অনেকেই ফ্রি ভিসা নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়ে কাজ না পেয়ে অপরাধে জড়িয়ে পড়ছেন। ফলে বৈধ ভিসাধারীরাও শেষ পর্যন্ত অবৈধ হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। সংশ্লিষ্টদের মতে এই বিষয়ে বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে দালালরা আর কাউকে ফ্রি ভিসায় মালদ্বীপে পাঠাতে না পারে। বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসতে চান তো তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনি যদি মালদ্বীপে আসেন অবশ্যই কোম্পানি ভিসা আসবেন, কেউ ফ্রি ভিসা আসবেন না। বাংলাদেশ সরকারের কাছে একটা আকুল আবেদন থাকবে যেন প্রত্যেকটা মানুষ দেশের বাইরে যখন যায় তাদের যেন প্রত্যেকটা ভিসা যাচাই বাছাই করে, মালিকানা সবকিছু ঠিকঠাক করে যেন বাংলাদেশ ইমিগ্রেশনটা ক্রস করে। যেসব প্রবাসী নিয়োগকর্তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাননি বা সমস্যায় আছেন তাদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশ থেকে যারা নতুনভাবে মালদ্বীপে ওয়ার্ক ভিসায় আসবেন বা আসছেন তাদের প্রতি একটি অনুরোধ থাকবে, তারা যেন অবশ্যই যখন আপনারা ভিসার বিষয়ে কাজ করবেন, আপনারা কোথায় কাজ করবেন, কি কাজ করবেন, কত টাকা বেতন পাবেন, কি কি ধরনের কাজ, সেটির বিষয়ে নিশ্চিত হবেন। আপনি যদি এটি নিশ্চিত হতে না পারেন, আপনারা এখানে যারা পরিচিত আছে তাদের মাধ্যমে খোঁজখবর নেবেন, না হলে হাই কমিশনের মাধ্যমে খোঁজখবর নেবেন। সরকারি ঘোষণার ফলে এখন মালদ্বীপে থাকা প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষত বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টরা বলছেন সঠিক ভিসা ও বৈধ প্রক্রিয়া ছাড়া দেশটিতে প্রবেশ করলে বিপর্যয় অনিবার্য। সময় সংবাদ, মালদ্বীপ। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন। এরই মধ্যে 7.5 লাখ সরকারি কর্মীকে কাজে যোগ দিতে না করেছে মার্কিন প্রশাসন। গণছাঁটাইয়ের জন্য একাধিক সংস্থাকে লক্ষ্য করে এরই মধ্যে তালিকা প্রস্তুত করেছে হোয়াইট হাউস। এই অচল অবস্থা দীর্ঘায়িত হলে বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্য সহায়তা বন্ধের ঝুঁকিতে পড়তে পারেন প্রায় 70 লাখ মার্কিন নাগরিক। এদিকে শাটডাউনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক শিরোনামে যুক্তরাষ্ট্রের শাটডাউন। এই অচল অবস্থা আগামী সপ্তাহে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ স্থানীয় সময় শুক্রবার সিনেটে রিপাবলিকান সমর্থিত অস্থায়ী বাজেট বিল ফের আটকে দিতে পারেন ডেমোক্রেটরা।
এরই মধ্যে ট্রাম্প প্রশাসন জানিয়েছে দ্রুত শুরু হতে পারে সরকারি চাকরির হাজারো কর্মী ছাঁটাই। একাধিক সংস্থাকে লক্ষ্য করে এরই মধ্যে তালিকা প্রস্তুত করেছে হোয়াইট হাউস। মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, শাটডাউনে স্থগিত হয়েছে বৈজ্ঞানিক গবেষণা, আর্থিক তদারকি এবং নানা অর্থনৈতিক প্রতিবেদন। প্রায় 7.5 লাখ সরকারি কর্মীকে কাজে যোগ না দিতে বলা হয়েছে। শাটডাউন যদি দীর্ঘস্থায়ী হয় তবে বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায় 70 লাখ মার্কিন নাগরিক খাদ্য সহায়তার ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে OAN টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডেমোক্রেটদের কারণে ফেডারেল কর্মীরা চাকরি হারাতে পারেন আর তাদের পছন্দের কিছু প্রকল্প স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। তবে নতুন শুল্ক থেকে বছরে $1 ট্রিলিয়ন পর্যন্ত রাজস্ব আসতে পারে, যা দিয়ে ঋণ পরিশোধের পাশাপাশি নাগরিকদের জন্য $1 থেকে $2,000 সামাজিক নিরাপত্তা ভাতা দেয়া যাবে। তারা রাজনৈতিক মানুষ, তারা কাউকেই চায় না। পুরো বিষয়টাই একটা পাগলামি। যখন স্পষ্ট জালিয়াতি ধরা পড়ে তখন সেটার সমাধান করা উচিত। ডেমোক্র্যাটরা কিছুই পরিবর্তন করতে চায় না। এদিকে ডেমোক্র্যাট লিডার হাকিম জেফরিস জানিয়েছেন, তারা আলোচনায় বসতে প্রস্তুত, তবে দরকার বিশ্বস্ত অংশীদার। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, রিপাবলিকানরা আলোচনায় বসার ন্যূনতম আগ্রহ দেখায়নি। ডোনাল্ড ট্রাম্প আর রিপাবলিকানরা স্পষ্ট করে দিয়েছে যে তারা সরকার বন্ধ করতে চায়, তারা মার্কিনদের কষ্ট দিতে চায়, তারা প্রতিশোধমূলক রাজনীতিতে লিপ্ত রয়েছে। মার্কিন শাটডাউন ঘিরে তীব্র সমালোচনা করেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস। বলেন, ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানরা সংকট সমাধানের বদলে রাজনৈতিক খেলায় মেতে উঠেছেন। সমাধানের টেবিলে ফেরার বদলে ভাইস প্রেসিডেন্ট বর্ণবাদী মিম শেয়ার করছেন বলেও অভিযোগ করেন তিনি। শাটডাউনের প্রভাব পড়তে শুরু করেছে নাগরিকদের জনজীবনেও। বন্ধ হয়ে গেছে ফেডারেল ফান্ডে চলা বেশ কিছু প্রতিষ্ঠান। মৌসুমী সাথী, সময় সংবাদ। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক সম্পদ অর্জনে নতুন রেকর্ড গড়েছেন। বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তির নিট সম্পদ এখন $500 বিলিয়ন ছাড়িয়েছে। টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI এবং রকেট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের শেয়ার মূল্য সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর ফলে ধনকুবের হিসেবে মাস্কের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। এসব সফলতাই তাকে বৈশ্বিক প্রযুক্তি জগতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের প্রশাসন থেকে সরে কাজে মনোযোগ দেয় টেসলার শেয়ার আবার ঊর্ধ্বমুখী হয়েছে। দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। ব্যয়বহুল জীবনযাত্রা আর বিয়ে না করার প্রবণতায় জন্মহার কমছে দেশটিতে। অন্যদিকে গড় আয়ু বেড়ে যাওয়ায় দ্রুত বাড়ছে প্রবীণদের সংখ্যা। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার 1/5 65 বছরের ঊর্ধ্বে, যা ভবিষ্যতে দেশটির জন্য সামাজিক ও অর্থনৈতিক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। প্রতি 5 জন কোরিয়ান নাগরিকের মধ্যে একজনের বয়স এখন 65 বা তার বেশি। জন্মহার কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কমতে থাকায় তরুণদের তুলনায় দ্রুত বাড়ছে প্রবীণ জনগোষ্ঠী। এজন্যই দক্ষিণ কোরিয়াকে অনেকেই বলছেন বয়স্কদের দেশ। সরকারি তথ্য বলছে 5.5 কোটি মানুষের মধ্যে প্রায় 20% প্রবীণ। এই হার ক্রমেই বাড়তে থাকায় দেশটি এগোচ্ছে সুপার এজ সোসাইটি বা অতি বৃদ্ধ সমাজের দিকে, যা অর্থনীতি ও সমাজের জন্য বড় সংকট তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী বছর থেকে বয়স্ক জনসংখ্যা প্রতি বছর 1% হারে বাড়বে। আগামী 10 বছরের মধ্যে এ হার মোট জনসংখ্যার 30% ছড়িয়ে যাবে। শুধু তাই নয়, 2045 সালে মোট জনসংখ্যার বয়স্ক সংখ্যার অনুপাতে 37.3% পৌঁছাবে, যা হতে পারে বিশ্বের সর্বোচ্চ রেকর্ড। কর্মক্ষম ঘাটতি যা দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ বলে মনে করছি। এই ঘাটতি পূরণে দক্ষিণ কোরিয়া ধীরে ধীরে অভিবাসী শ্রমিকের উপর নির্ভরশীল হয়ে উঠছে বলে মনে করছেন অনেকেই। দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা কমে গেলে এখানে যে অভ্যন্তরীণ বাজার ছোট হয়ে আসবে, যেটা ভোগ ব্যয় মানুষের কমে যাবে। এই কারণে দক্ষিণ কোরিয়া সরকার অভিবাসন নীতিতে কিছু শিথিলতা আনতে যাচ্ছে, যাতে বিদেশি নাগরিকরা এখানে তাদের বাচ্চা বা ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারে। সে ব্যাপারে বা ভবিষ্যতে তারা নাগরিকত্ব নিতে পারে, সে ব্যাপারে দক্ষিণ কোরিয়া সরকার কাজ করছে। 2 অক্টোবর দক্ষিণ কোরিয়ায় পালিত হয়েছে 29তম প্রবীণ নাগরিক দিবস। এই উপলক্ষে শতবর্ষী প্রায় 2000 প্রবীণকে সম্মাননা দিয়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট লি জে মিয়ংও জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া এখন আনুষ্ঠানিকভাবে এক অতি বৃদ্ধ সমাজের দিকে প্রবেশ করেছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার খবর। মাস্কটের পর এবার উন্মোচন করা হলো ফিফা বিশ্বকাপ 2026-এর বল। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো আয়োজনের মাধ্যমে ট্রায়োন্ডা নামের বলটি প্রকাশ্যে আনে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আয়োজক 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার প্রতীক সহ ঐক্য ফুটিয়ে তুলতে বলটি লাল, নীল ও সবুজ রঙে তৈরি করেছে এডিডাস। অত্যাধুনিক এই বলে রাখা হয়েছে এডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। বেজে গেছে 2026 বিশ্বকাপ দামামা। ভেন্যু, দিনক্ষণ সব চূড়ান্ত। সোনার হরিণ টিকেটও ছাড়া হয়েছে। ইতোমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে বিশ্বকাপের মাস্কটও। ওয়ার্ল্ড কাপ উপলক্ষে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবার সামনে এলো 2026 বিশ্বকাপের অফিসিয়াল বল। 3 দেশে আয়োজিত বিশ্বকাপের জন্য এবার বল ট্রাইওন্ডা উন্মোচন করল ফিফা। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের অফিসিয়াল বলটি সামনে আনা হয়। ফুটবল কিংবদন্তি কাফু, ইয়র্গেন ক্লিন্সম্যান, আলেসান্দ্রো দেল পিয়েরো, জাভি হার্নান্দেজ ও জিনেদিন জিদানদের উপস্থিতিতে উন্মোচন করা হলো বিশ্বকাপের বলটি। টানা 15তম বারের মতো এবারও বিশ্বের অন্যতম ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস তৈরি করেছে বিশ্বকাপের বল। ট্রাই ও ওন্ডা, এই 2 শব্দ মিলে ট্রাইওন্ডা নাম দেয়া হয়েছে বলটির। মূলত ট্রাই অর্থ 3 আর ওন্ডা শব্দের অর্থ ঢেউ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই 3 দেশে বিশ্বকাপ আয়োজন করায় বলটিতে লাল, সবুজ ও নীল এই 3 রঙের ঢেউ দিয়ে ডিজাইন করা হয়েছে। বলের নকশায় 3 দেশের জাতীয় প্রতীকও ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য তারকা, কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর প্রতীক ঈগলের ডিজাইন অন্তর্ভুক্ত করা হয়েছে বলে। ওপরের অংশে এই 3 দেশের প্রতীক খোদাই করে বসানো আছে। লাল, নীল ও সবুজ রঙের সঙ্গে আছে সোনালী রঙের ছোঁয়াও। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এবারের বিশ্বকাপের বলে আনা হয়েছে নতুন এক চমক। ট্রাইওন্ডার নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। বলের ভেতর একপাশে থাকা 500 হার্জ সেন্সর VAR ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল টাইমের ব্যাপারে তথ্য দেবে, যার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড শনাক্ত করা যাবে। এছাড়া হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করারও সুযোগ থাকছে। বলে আছে 4 প্যানেলের নকশা, যার মাধ্যমে আরও স্থির ও টেকসই হবে এই বলটি। সেলাই এবং ঠিকঠাক রেখাগুলো বাতাসে বলের চলাচল স্থিতিশীল রাখবে, আর খোদাই করা প্রতীকগুলো বল ভেজা অবস্থায়ও ভালো গ্রিপ করবে। অত্যাধুনিক প্রযুক্তির এই বল প্রকাশ্যে আনতে পেরে উচ্ছ্বসিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আপনাদের সামনে ট্রাইওন্ডা উপস্থাপন করতে পেরে আমি খুশি ও গর্বিত। বিশ্বকাপের জন্য অ্যাডিডাস আরেকটি আইকনিক বল তৈরি করেছে, যার নকশায় কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য ও উচ্ছ্বাস ফুটিয়ে তোলা হয়েছে। স্তরযুক্ত গ্রাফিক্স এবং উজ্জ্বল রং এই বলকে অন্যান্য যে কোনো বারের বলের থেকে আলাদা করেছে। এখন পর্যন্ত বিশ্বকাপের জন্য তৈরি করা সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বল ট্রাইওন্ডা বলে মত অ্যাডিডাসের। তাজিন খন্দকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাবে আংশিক সম্মত হামাস, ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ফুঁসছে বিশ্ব। দেশে দেশে বিক্ষোভ অব্যাহত। সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এবং জাপোরিজিয়ায় হামলা নিয়ে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি দোষারোপ। বিদ্যুৎ বিচ্ছিন্নের দায় মস্কোর ঘাড়ে চাপালো কিয়েভ। কড়া জবাবের হুঁশিয়ারি পুতিনের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।